আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ উজ্জ্বল। বিশ্বব্যাংক শ্রীলঙ্কাকে উচ্চ মধ্যম আয়ের দেশে মর্যাদা দিয়েছে। এর সাথে আরও খবর হচ্ছে ভিয়েতনাম, ফিলিপিন, জর্দান এই দেশগুলোও উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে। বাংলাদেশের জাতিসংঘের মধ্য দিয়ে এখন যে দরিদ্র দেশ আছে এলডিসি থেকে ডেভেলপ কান্ট্রিতে উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু 24 পরবর্তী যে বিদ্রোহ হয়েছে, যে গণ আন্দোলন হয়েছে অথবা ইকোনমিতে যে ঝড়টা বয়ে গিয়েছে, সেটার ফলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জাতিসংঘের কাছে অনুরোধ করা হয়েছে যাতে বাংলাদেশকে উন্নত দেশে যে উন্নতকরণের তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা থেকে তারা 3 বছর আরও অতিরিক্ত সময় দেয়। আমরা জানি বাংলাদেশের সরকারের খুব বড় একটা বিভাগ হচ্ছে এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। বাংলাদেশ মাথাপিছু আয় দিন দিন বাড়তেছে, লোকজন বাড়তেছে, কিন্তু ডেভেলপমেন্টটা সাস্টেইনেবল না। আমাদের যে উৎপাদন, সে উৎপাদনের বড় একটা অংশ কৃষির উপর নির্ভর করে, আমাদের রপ্তানির বড় একটা অংশ তৈরি পোশাকের উপর নির্ভর করে, আমাদের লোকজনকে আমরা সস্তা শ্রমিক হিসেবে দেশে বিদেশে নানা জায়গাতে রপ্তানি করি। আমাদের এমন কোনো বড় শিল্প নাই যেটার উপর ভিত্তি করে বাংলাদেশের উন্নয়নটা কিন্তু সাস্টেনেবল বলতে পারি। আমাদের রাজনীতিক ক্ষেত্রে, আমাদের পুলিশ প্রশাসনে এমন কোনো দীর্ঘমেয়াদী সংস্কার হয়নি যার জন্য আমাদের এখানে দুর্নীতিতে লোকজন চ্যাম্পিয়ন হয়, পরপর হ্যাট্রিক করে। দুর্নীতি সে শীর্ষ দেশগুলো আছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বাংলাদেশের পুলিশ প্রশাসন, রাজনীতি প্রত্যেকটা সেক্টরেই দুর্নীতি ভয়াবহ রকমের বিস্তার লাভ করেছে। এখন উন্নয়নকে যদি সাস্টেনেবল করতে হয় তাহলে দুর্নীতিগুলোকে আমাদের কমিয়ে আনতে হবে। আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে শক্তিশালী করতে হবে। কিন্তু আমাদের ব্যাংক খালি হয়ে যায়, ব্যাংক লুট করে লোকজন চলে যায়, ফিন্যান্স লুট করে চলে যায়, বিমা লুট করে চলে যায়, দেশ ছেড়ে পালিয়ে যায় গণ আন্দোলনের মধ্য দিয়ে। আমরা দেখেছি এগুলো হচ্ছে বাংলাদেশের হরহামেশা। এখন শ্রীলঙ্কাতে এর ব্যতিক্রম কেন? শ্রীলঙ্কার শিক্ষিত লোকের সংখ্যা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি, 100% লোকই শিক্ষিত। শ্রীলঙ্কা অনেক দিন ধরে পিছিয়ে ছিল, কারণ ওখানে তামিল অধ্যুষিত যে এলাকা আছে সেখানে সহিংসতা ছিল, যার ফলে শ্রীলঙ্কার উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল। কিন্তু শ্রীলঙ্কা এখন তামিল সমস্যার সমাধান হওয়ার পরে শ্রীলঙ্কা এখন দুর্বার গতিতে উন্নয়নের পথে এগিয়ে গেছে। আমরা দেখেছি চায়না থেকে ঋণ নেওয়ার ফলে শ্রীলঙ্কার অর্থনীতি মোটামুটি বেশ চাপে পড়েছিল। বাংলাদেশ হাসিনা সরকারের আমলে শ্রীলঙ্কাকে তাদের রিজার্ভ থেকে বেশ বড় একটা অংশ ধার দিয়েছিল এবং শ্রীলঙ্কার সেই ধারটা সময়মতো পরিশোধ করে দিয়েছে এবং অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। তারা এখন উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা পেয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাই বাংলাদেশ বিপরীত মুখে হাঁটছে। বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি নাই, বরং আগে যেটা 5-6 ছিল সেটা এখন কমতে কমতে 3-এ দাঁড়িয়েছে। এই বছর কি হবে সেটা আমরা জানি না। আমাদের দুর্নীতির যেই আখড়াগুলো আছে, পুলিশ প্রশাসন, রাজনীতি, সেখানে কোনো রকম সংস্কার ইউনূসের আমলে চেষ্টা করা হয়েছিল, শুরু করা হয়েছিল, সংস্কারের নানা আলাপ আলোচনা আসছিল, কিন্তু বর্তমান তারেক রহমান সরকার সেই সংস্কারগুলোর বড় একটা অংশ তারা বাতিল করে দিচ্ছে, সংস্কারের পথে আগাচ্ছে না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে জিনিসটা শেখ হাসিনার সময় বিশাল রকমের আলাপ আলোচনায় থাকতো, সেই জিনিসপত্রগুলো এখন আর আলাপ আলোচনায় দেখতে পায় না। শেখ হাসিনার সময় যে উন্নয়নের জন্য যে অবকাঠামোগত উন্নয়ন করা দরকার ছিল, সে উন্নয়ন অবকাঠামোর যে একটা ফ্লো ছিল, যে একটি স্পিড ছিল, সেটা এখন স্তীমিত হয়ে গেছে। ইউনূসের সময় অনেক অনেক উন্নয়ন প্রকল্পকে বন্ধ করে দেওয়া হয়েছে। গত 2 দিন আগে একটা পত্রিকা দেখলাম 30% যে সমস্ত উন্নয়ন প্রকল্প সম্পূর্ণ হয়নি, সে সমস্ত প্রকল্পগুলোকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। নতুন করে তারেক রহমান সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করবে, যার ফলে যেটা হবে যে পুকুর কাটা হবে এবং পুকুর ভরাট করা হবে, মাঝখানে বিশাল একটা অপচয় হবে, টাকা পয়সার লেনদেন হবে,
যেমন করে রূপপুরের বালিশকাণ্ড মতো ঘটনা ঘটেছে, অথবা মেট্রো রেলের বিশাল লুটপাটের কাহিনী হয়েছে সেগুলোর মতো করে, অথবা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে ঘটনাগুলো হয়েছে সেগুলোর মতো করে। তাহলে ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ফিলিপিন, এই যে দেশগুলো উচ্চ আয়ের দেশে যে উচ্চ মধ্যম আয়ের দেশে যে পরিণত হলো সেটা কিভাবে হলো? বিশ্বব্যাংকের হিসাব অনুসারে প্রতি বছর তারা কি করে 1 জুলাইতে এরকম তারা দেশগুলোকে মূল্যায়ন করে অনেক দেশকে উন্নতি হয়েছে সেই রকমের মূল্যায়ন করে, অনেকের অবনতি হয়েছে সেটাকে মূল্যায়ন করে, এবং তার উপর ভিত্তি করে তারা তাদের পলিসি সেট করে। এখন ভিয়েতনাম যে উন্নতি হয়েছে সেটা হচ্ছে তৈরি পোশাকের ক্ষেত্রে তাদের যে ভয়াবহ রকমের উত্থান, সেগুলা তাদের নানা রকমের ইলেকট্রনিক্স পণ্যে তাদের যে ভয়াবহ উত্থান সেগুলা থেকে। ভিয়েতনামের ক্ষেত্রে 2024 এবং 25 দুই অর্থ বছরে তাদের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 15%, তাদের জিডিপিতে গ্রোথ হয়েছে 7% এবং 8% করে। এখন কোনো একটা দেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে হলে তাদের মাথাপিছু আয় $4,635 যেতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে সেই বাইন্ডিংটা এখন বর্তমানে $3,020 আছে, এবং সেটাও বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবের সাথে বাংলাদেশের যে হিসাব, সেই হিসাবটা সবসময় ব্যবধান দেখা যায়, কেননা বাংলাদেশের যে হিসাবগুলো সেগুলোতে অনেক, আমরা হাসিনা সরকারের সময় যেটা বলতাম যে হাসিনা সরকারের যে জিডিপি গ্রোথ সেটাতে অনেক কিছুতে তারা কারসাজি করেছে, যারা জনসংখ্যাকে কমিয়ে দেখিয়েছে, তারা জনসংখ্যাকে কমিয়ে দেখালে মাথাপিছু আয়টা বেড়ে যায়। ঠিক আছে, সো জনসংখ্যা যত কমানো হবে, জনসংখ্যা যদি অর্ধেক করে ফেলা হয় তাহলে আমাদের যে মাথাপিছু আয় সেটা দ্বিগুণ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সুতরাং বাংলাদেশের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে বিশ্বাসযোগ্যতা বাংলাদেশ অনেক আগেই হারিয়েছে। ইউনিসের সময় আমরা দেখেছিলাম যে ডকুমেন্ট জাল, ইউনিস সেটা নিয়ে পত্রপত্রিকা বিবৃতি দিয়েছিল, বিদেশি পত্রিকার সাথে সাক্ষাৎকার দিয়েছিল। বাংলাদেশ থেকে যারাই যেখানে যায় বড় একটা অংশের যেটা হয় ডকুমেন্ট জাল হয়, সার্টিফিকেট জাল হয়, যোগ্যতার কোনো জও থাকে না, চুরিদারি বাটপাড়ি সব জায়গাতে বাংলাদেশের ক্ষেত্রে একদম বিশাল রকম বিস্তার লাভ করেছে। সুতরাং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে ডাটা এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে ডাটা, সে দুটো ডাটা এক হবে না। ঠিক আছে, তো ভিয়েতনাম যে উন্নত দেশের উচ্চ মধ্যম আয়ের দেশে গেল, তাদের জিডিপি প্রবৃদ্ধির জন্য গিয়েছে, তাদের স্থিতিশীল অর্থনীতির জন্য গিয়েছে, তাদের প্রবৃত্তিমূলক যে অর্থনীতি সেটার জন্য গিয়েছে। ফিলিপিনের ক্ষেত্রে যেটা হয়েছে, তাদের সার্বিক সব রকমের উন্নতি হয়েছে। তাদের গত 5 বছরের গড়ে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 5.8%, এবং সেটা হয়েছে সব খাতে হয়েছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে প্রবৃদ্ধি দেখা যায় শুধুমাত্র কারণ ক্ষেত্রে, তৈরি পোশাকের ক্ষেত্রে অথবা কৃষিক্ষেত্রে, কিন্তু ফিলিপিনের ক্ষেত্রে সেটা সব ক্ষেত্রগুলোতে হয়েছে, সার্ভিস সেক্টরে হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা ব্যাংক বিমার যে অবস্থা দেখি, সেখানে প্রবৃদ্ধি সহজে আসবে না। বাংলাদেশের সারা পৃথিবীতে যেহেতু রেমিটেন্স যোদ্ধারা, এখন আমরা যোগদানকে মানব সম্পদ হিসেবে বিদেশে পাঠাতে পারছি না, কারণ এখন সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যাচ্ছে, রোবোটিক্সের দিকে যাচ্ছে। সুতরাং লোকজনের আনস্কিল্ড লোকের চাহিদা দিন দিন কমে যাবে। সুতরাং বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের মধ্য দিয়ে যেই ডলার আহরণ করতো, সেখানে প্রবৃদ্ধিটা বাংলাদেশের কম হবে। তৈরি পোশাকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে যে শুল্ক আরোপ, অথবা ইউরোপের বাজারে যে ব্যারিয়ার, বাংলাদেশের উচ্চ আয়ের দিকে চলে যাওয়া, এগুলো বাংলাদেশের জন্য ব্যারিয়ার হয়ে যাবে। আলটিমেটলি বাংলাদেশ ওখানেও প্রবৃদ্ধি অর্জন করতে পারবে না। সুতরাং বাংলাদেশের উন্নয়নে অনেক অনেক রকমের প্রতিবন্ধকতা আছে। দেশের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়নি, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, রাজনীতি, সব জায়গাতে দেউলিয়ার, তো এক দেউলিয়াত্বের একটা প্রাধান্য বাংলাদেশে দেখা যায়। এখন শ্রীলঙ্কার ক্ষেত্রে কি হয়েছে, শ্রীলঙ্কা আর্থিক ক্ষেত্রে ধস নামা 3 বছরের মাথায় শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। তাদের শিল্প খাত, আর্থিক সেবা, পর্যটন সব ক্ষেত্রে প্রবৃদ্ধি দেখা গিয়েছে, এবং অর্থনৈতিক যে সক্ষমতা তারা সেটার পরিচয় দিয়েছে। আর তামিল যে অধ্যুষিত এলাকা, যেখানে সবসময় সহিংসতা দেখা যেত, সেটা যেহেতু এখন তারা কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছে, সুতরাং তাদের প্রবৃদ্ধি এখন সৈন্য করে বাড়তেছে, এবং তারই ফলাফল তারা পেয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে কি হবে? বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশকে যদি জাতিসংঘ উন্নত দেশে উন্নীত করে, বাংলাদেশের যে আবেদন 3 বছর পিছিয়ে দেওয়ার জন্য, সেটা যদি জাতিসংঘ
পাশ না করে, তাহলে যেটা হবে, বাংলাদেশ যেহেতু আর্থিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়নি, দুর্নীতি প্রচণ্ড রকম প্রভাব বিস্তার করেছে, রাজনীতি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বত্র যেহেতু কোনো রকম সিস্টেম তৈরি হয়নি, লুটপাটতান্ত্রিক সমাজ যেহেতু বাংলাদেশে প্রাধান্য বিস্তার করছে, সুতরাং বাংলাদেশ প্রচণ্ড রকমের হুমকিতে পড়ে যাবে এবং বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি গত 2 বছরে যেটা হয়েছে সেটা থেকেও প্রচণ্ড রকম কমে যাবে। সেটাই ওয়ার্ল্ড ব্যাংক এবং জাতিসংঘের প্রজেকশন। সেটাই আমরা দেখতে পাই বাংলাদেশের নানা রকম শিল্প কারখানার মধ্য দিয়ে, বাংলাদেশের জিডিপিতে প্রবৃদ্ধির মধ্য দিয়ে। সুতরাং বাংলাদেশকে উন্নত করতে হলে উন্নত যে কোনো দেশের মতোই বাংলাদেশেরও মেধাভিত্তিক সমাজের দিকে যেতে হবে, যোগ্যতাভিত্তিক সমাজের দিকে যেতে হবে। আমাদের সংসদে 80 জন হচ্ছে স্বশিক্ষিত মানুষজন, মন্ত্রী এমপিরা স্বশিক্ষিত। বাংলাদেশ এখন এসে আদিম বর্বর যুগের মতোই আছে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের উন্নত হতে হলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গঠনগত পরিবর্তন হতে হবে, সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে বিভাজন তৈরি করতে হবে। ইউনূসের আমলে যে সংস্কারগুলোর প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেগুলোকে একটু একটু করে বাস্তবায়ন করতে হবে, গণভোটের গণরায়গুলোকে বাস্তবায়ন করতে হবে, রাজনীতি যাতে সবাই করতে পারে, কাউকে নিষেধ করা যাবে না, গঠনমূলক রাজনীতি করতে হবে, সেটা নিশ্চিত করতে হবে। এই কাজগুলো যদি বাংলাদেশ করতে পারে তাহলে বাংলাদেশ শুধুমাত্র টিকে থাকার সংগ্রামে অন্যান্য দেশের সাথে হয়তো ফাইট দিতে পারে, নয়তো বাংলাদেশ যা করছে সেটাই করবে। তৈরি পোশাক খাত যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের কী হবে? মানব সম্পদ যদি বাংলাদেশ বিদেশে রপ্তানি করতে না পারে তখন কি হবে? সুতরাং আমরা সবসময়ের মতো দেখতে পাই যে বাংলাদেশ ভয়াবহ পরিস্থিতির দিকে দিন দিন একটু একটু করে আগাচ্ছে। 17 বছর স্থিতিশীলতা ছিল, এখন স্থিতিশীলতা নিশ্চিত করবে কারা? সেরকম সক্ষমতা বাংলাদেশের আছে কি না? এই বছর জুলাই আগস্টে বা সেপ্টেম্বরে এই সময়টাতে বাংলাদেশে কী হয় সেটাও দেখার বিষয়। কেননা হাসিনা সরকার বা আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে 2 বছর হয়ে গেল। এখন তাদের প্রতি যে বৈষম্য করা হয়েছে তারা কি সেই বৈষম্যটা মেনে নেবে কিনা, এবং সেখানে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে কীভাবে মাথাচাড়া দিয়ে ওঠে সেটা বাংলাদেশের জন্য বড় একটা প্রশ্ন। আমরা যে কথাগুলো বললাম সেগুলো কোনটার সাথে দ্বিমত পোষণ করেন জানাবেন। ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।